আমাদের জেনারেল স্টাডিজে আজকের ক্লাস হচ্ছে ইন্ডিয়ান এন্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, লেকচার নাম্বার 15 আর পার্ট হচ্ছে 2। কিসের পার্ট 2? আমাদের চ্যাপ্টার চলছে চ্যাপ্টার 4, দ্যাট ইজ ক্লাইমেট অফ ইন্ডিয়া। সো ক্লাইমেট অফ ইন্ডিয়া চ্যাপ্টারের পার্ট 2 আমরা পড়ছি। তো এর পার্ট 1 নিশ্চিত রূপে আমরা দেখেছো ক্লাস নাম্বার 14 তে ছিল। তারপর থেকে যখন আমরা ইন্ডিয়ান ক্লাইমেটের কথা বলি, তো ইন্ডিয়ান ক্লাইমেটটা কেমন ধরনের ক্লাইমেট? তো ইন্ডিয়ান ক্লাইমেট হচ্ছে মনসুন, ইন্ডিয়ান যে জলবায়ু, ভারতীয় জলবায়ু কি বা কেমন বিষয়, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। এবং আজকের ক্লাসে মূলত আলোচনা হবে যে ক্লাইমেট কন্ট্রোলস গুলো নিয়ে, যে ভারতের জলবায়ুকে কোন কোন বিষয়গুলো এফেক্ট করে সেই বিষয়টা নিয়ে। তো ইন্ডিয়াস ক্লাইমেট closely resembles the climate that of a tropical country, although its northern part, that is Tropic of Cancer, is situated in the temperate belt. Okay, আমাদের ভারতবর্ষের মাঝ বরাবর ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে, তাই ভারতবর্ষে যেমন ট্রপিক্যাল ক্লাইমেটও দেখা যায়, তেমনি সাবট্রপিক্যাল যে মানে ক্লাইমেট, সেটাও ভারতবর্ষে অবজার্ভ হয়। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ স্প্রেড ফ্রম দ্য রেস্ট অফ এশিয়া। এখানে কোনো কিছু তোমাদের নোট করার দরকার নেই, প্রত্যেক দিনের ক্লাস অ্যাজ আ পিডিএফ তোমরা গ্রুপে পেয়ে যাবে। দাদা কে বলছে জয়েন হতে পারিনি? জয়েন করাতে গেলে তো এখন আমাকে আবার জয়েন হতে হবে। যে জয়েন হতে পারিনি ওকে জয়েন করতে বলো তো এখন। বললাম দাদা। ওকে, বাবা চলো। তো Indian subcontinent is separated from the rest of Asia by the lofty Himalayan ranges, which block the cold air masses moving southwards from Central Asia. আমরা জানি যে আমাদের ভারতের উত্তর বরাবর হিমালয় পর্বত অবস্থান করছে, আর সেই হিমালয় পর্বত আমাদের ভারতবর্ষকে একটা কোল্ড ডেজার্ট না হওয়ার জন্য সেটা রক্ষা করছে। As a result, during winters, the northern half of India is warmer by 3 degrees centigrade to 8 degrees centigrade than other areas located on same latitudes. Okay. During summer, due to over the head position of the sun, the climate in the southern parts resemble equatorial dry climate, যেটাকে আমরা সাউথ ইন্ডিয়ান ক্লাইমেট বলি। The North Indian plains are under the influence of hot, dry wind called Lu, and this Lu blowing from where? The Thar desert, বালুচ, ইন্ডিয়ান ডেজার্টস, এই ইরানিয়ান ডেজার্টস, এই জায়গাগুলো থেকে যে গরম হাওয়া আমাদের এখানে বয়ে আসে, increasing the temperatures to a level comparable to that of the southern parts of the country. Okay, thus the whole of India south of the Himalayas can be climatically treated as a tropical country. The seasonal reversal of winds in Arabian Sea and Bay of Bengal give India typical tropical monsoon climate. Okay, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার মধ্যে কি কি বিষয় আলোচিত হলো? আমাদের ভারতবর্ষ ঠিক ভারতবর্ষের মাঝ বরাবর, অর্থাৎ ভারতবর্ষের একটি উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগে ভাগ করে দিয়েছে ট্রপিক অফ ক্যান্সার। তাহলে ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকন পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা কি বলি? টেম্পারেট জোন বলি, তাই না? আর ট্রপিক অফ ক্যান্সার থেকে ওপরে গেলে আমরা সাবট্রপিক্যাল ক্লাইমেট দেখতে পাবো। তাই উত্তর ভারত তুলনামূলকভাবে একটু কম টেম্পারেট, আর দক্ষিণ ভারত তুলনামূলক বেশি টেম্পারেচার থাকে সেখানে। কিন্তু যেহেতু থর থেকে, বালুচ থেকে, ইরানিয়ান ডেজার্টস থেকে যেহেতু লুটা বইতে থাকে, যার কারণে উত্তর ভারতটা গরম বা টেম্পারেচারটা ফিল করতে পারে। ইন্ডিয়ান ক্লাইমেট, টু বি প্রিসাইজ, ট্রপিক্যাল মনসুন টাইপ,
এবং আমাদের ভারতবর্ষে যা কিছু প্রেসিপিটেশন হয়, যা কিছু বৃষ্টি বর্ষা যাই হোক না কেন, সেটা এই মনসুন যে বায়ু সে থেকে আমরা পেয়ে যাই, যার জন্য ভারতের যে আবহাওয়া বা ভারতের যে জলবায়ু সেটাকে আমরা বলতে পারি যে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট বলতে পারি। এই বিষয়গুলোকে আমরা ইন ডিটেলসে আজকের ক্লাসে দেখতে চলেছি। আর যদি বলা হয় যে ফিচার্স অফ ইন্ডিয়ান ক্লাইমেটের ফিচার্স কি, এই ফিচার্সকে দুটো আঙ্গিক থেকে আলোচনা করা যেতে পারে। একটা হচ্ছে রেইনফল আর একটা হচ্ছে টেম্পারেচার। ইন্ডিয়া হ্যাজ হাই রিজিওনাল ক্লাইমেট ডাইভার্সিটি because of its topographical diversity, meaning is its location, altitude, distance from the sea and relief. Okay, রেইনফলের কথা যদি বলো তো ভারতবর্ষের ডিফারেন্ট এলাকায় ডিফারেন্ট রেইনফল দেখা যায়। The climate in most of the regions is characterized by distinct wet and dry seasons. Some places like Thar Desert, Ladakh have no wet season. বুঝতে পারছো? Mean annual rainfall varies substantially from region to region. That is, Mawshinram and Cherrapunji in Meghalaya receives around 1000 centimeter of annual rainfall, while at the Jaisalmer in Rajasthan, the annual rainfall rarely exceeds 12 centimeters. The Ganga Delta and the coastal plain of Odisha see intense rainfall in July and August, while the Coromandel coast goes dry during these months. তাহলে এই করমণ্ডল উপকূলে বর্ষাটা কখন আসবে? করমণ্ডল উপকূলে বর্ষাটা কখন আসবে? স্যার শীতে, মানে যখন ওটা ফিরে আসে, শীতে, যখন হ্যাঁ। মৌসুমী বায়ু। রিট্রিট মনসুন সেটাকে বলা হয়। ওকে, রিট্রিটিং মনসুন, এই বিষয়গুলোকে আমরা দেখতে চলেছি। আবার প্লেসেস লাইক গোয়া, হায়দ্রাবাদ, পাটনা রিসিভ সাউথ ওয়েস্ট মনসুন। ওকে, সাউথ ওয়েস্ট মনসুন rains by the first quarter of June, while the rains are awaited till early July at places in northwest India. টেম্পারেচারের কথা বলি যদি স্যার ওখানে তো বছরে দুবার বৃষ্টিপাত হয় হ্যাঁ করমণ্ডল কোস্টে। হ্যাঁ, একবার মনসুনের জন্য, একবার রিট্রিটিং মনসুনের জন্য। একবার দেখবো আমরা ওই বে অফ বেঙ্গলের জন্য হয়। হ্যাঁ হ্যাঁ, শীতকালে যখন রিটার্ন হাওয়াটা আসে। ঠিক। টেম্পারেচারের ক্ষেত্রে দেখো, diurnal and annual temperature ranges are substantial. Highest diurnal temperature ranges occur in the Thar Desert, and the highest annual temperature ranges are recorded in Himalayan regions. Both diurnal and mean annual temperature ranges are least in coastal regions. In December, the temperature may dip to -40 degrees centigrade at some places in Jammu Kashmir, while in many coastal regions, average temperature is 20 degree to 25 degrees centigrade. Winters are moderately cold in most of the regions, while the summer are extremely hot. Himalayan regions experience brutal winters, okay, while the summers are moderate. নাও এই বৈশিষ্ট্যগুলোর পরে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ওয়ান লাইনার্স এক্সামিনেশন গুলোর জন্য ইম্পর্টেন্ট নয়, আমাদের মূল টপিক এখান থেকেই শুরু, দ্যাট ইজ ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্লাইমেট। আমরা এখানে দেখছি যে কোন কোন ফ্যাক্টর একটা ক্লাইমেটকে অ্যাফেক্ট করতে পারে, অ্যান্ড দেন এগুলোর সাথেই আমি আলোচনা করব যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইন্ডিয়ান ক্লাইমেট। ওকে, যেমন ল্যাটিটিউড, এই যে ল্যাটিটিউডিনাল পজিশন ভারতের, যেটা ল্যাটিটিউডিনাল পজিশন বলতে এটা আমাদের পৃথিবী। ওকে, এই পৃথিবীর মধ্যে এই মাঝ বরাবর চলে গেছে ইকুয়েটর, ঠিক ঠিক তারপরে রয়েছে এখানে হচ্ছে তোমার 23.5 ডিগ্রি নর্থ। তো আমাদের ভারতের অবস্থানটা কোথায়? এক্সাক্ট এই পজিশন, তাই না? মানে একটু উঁচু করে দিয়ে দাও, এরকম একটা জায়গা। অর্থাৎ কি, ইকুয়েটর থেকে মোটামুটি 8-9 ডিগ্রি আমাদের ওপরে ভারতবর্ষ রয়েছে। তার মানে ভারতবর্ষের মধ্যে যেমন তোমার গ্রীষ্মমণ্ডলও লক্ষ্য করা যায়, আবার সাবট্রপিক্যাল সিচুয়েশনও লক্ষ্য করা যায়। তাই কোনো স্থানের, পৃথিবীতে কোনো স্থানের যে জলবায়ু, সেই জলবায়ুকে যে বিষয়গুলো বা যে ফ্যাক্টরস গুলো কন্ট্রোল করতে পারে সেটা কি? 1 ল্যাটিটিউড, 2 অ্যালটিটিউড, 3 প্রেসার অ্যান্ড উইন্ড সিস্টেম, 4 ডিস্টেন্স ফ্রম দ্য সি,
আর 5 হচ্ছে ওশান কারেন্টস, আর 6 হচ্ছে রিলিফ ফিচার্স। এই 6টি বিষয় যে কোনো ক্লাইমেটকে অ্যাফেক্ট করতে পারে। আমরা দেখব ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে কোন কোন ফ্যাক্টরসগুলো আমাদের জলবায়ুকে কন্ট্রোল করে। ওকে, তো সবার প্রথমে আসো ল্যাটিটিউড। যখন আমরা ল্যাটিটিউডের কথা বলছি, ল্যাটিটিউড মানে কি? ল্যাটিটিউড অ্যান্ড লঞ্জিটিউড আমরা সবাই জানি। পৃথিবীতে আড়াআড়ি ভাবে, মানে এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। দেখো ইস্ট টু ওয়েস্ট যে রেখাগুলো যায়, সেই রেখাগুলোকে বলা হয় ল্যাটিটিউড, ঠিক আছে? তাহলে এই যে ল্যাটিটিউড, ও যে কোনো জলবায়ুতে কিছু পরিবর্তন আনতে পারে বা এফেক্ট করতে পারে, সেটা কেমন? ল্যাটিটিউড affects climate by determining the amount of solar energy or region receives, with locations near the equator getting the most direct sunlight and being warmer, while those closer to the poles receive less direct sunlight and are cooler. This difference in solar energy also influences temperature variation, atmospheric circulation, okay, like wind patterns, oceanic currents, and the formation of distinct climate zones such as tropical, temperate, and polar. Okay, একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে ইকুয়েটর, দিস ইজ ইকুয়েটর 0 ডিগ্রি বরাবর। তো এই জায়গায় না সানলাইট হচ্ছে ডাইরেক্ট হিট করে, ঠিক আছে, অর্থাৎ ডাইরেক্ট সানলাইট এখানে ফল করে, যার কারণে এই জায়গাটাতে হিট বেশি হবে। অর্থাৎ ইকুয়েটরের দিকে প্রচুর পরিমাণে সোলার ইনসুলেশন হয়, আর যত ধীরে ধীরে পোলের দিকে যেতে থাকবো, নর্থ পোলের দিকেই যেতে থাকি বা সাউথ পোলের দিকেই যেতে থাকি, সোলার ইনসুলেশন ধীরে ধীরে কমতে থাকে। তাহলে এই যে এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, এটা দিস ওয়ান, আর এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এই দুটোর মধ্যবর্তী যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সোলার ইনসুলেশন সব থেকে বেশি হয়, কারণ এই জায়গাগুলোতে সবসময় সূর্য তির্যকভাবে তাদের আড়াআড়ি, মানে যেটাকে বলে সূর্য কিরণ দেয় এখানে। ওকে, তাই এই জায়গাতেই আমাদের ভারতবর্ষের কিছুটা অংশ অবস্থান করছে, যেমন এরকম একটা পজিশনে ভারতবর্ষের জায়গা অবস্থান করছে, যেখানে ভারতবর্ষের অর্ধেক পার্ট এই গ্রীষ্মমণ্ডলের মধ্যে পড়ছে, আর বাকি অর্ধেক সাবট্রপিক্যাল ক্লাইমেট আমরা দেখছি। ওকে, তাহলে ইকুয়েটরের কাছাকাছি আমাদের অবস্থান হওয়ার জন্য আমরা এখানে সোলার ইনসুলেশনটা বেশি পাই, যার কারণে আমাদের দেশে ওই গ্রেট ব্রিটেনের মতন বা আমেরিকার মতন সেরকম ঠান্ডা শীতল জলবায়ু আমরা দেখতে পাই না। আবার আমরা যখন অ্যালটিটিউড যখন ইনক্রিজ হয়, যেমন কাশ্মীর, সেখানে আমরা সেই সব সময় বরফে ঢাকা একটা ভূমি বা ভূমিরূপ পাই। ওকে, এবার আসো ক্লাইমেট কন্ট্রোলস, দ্যাট ইজ অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে কি? অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উঁচুতে অবস্থান করছে তার উপরেও ডিপেন্ড করে জলবায়ুর কন্ডিশন। ওকে, অ্যালটিটিউড climate control refers to how a place's height above the sea level affects its climate, primarily by causing temperatures to decrease as altitude increases. Okay, অর্থাৎ অ্যালটিটিউড যত ইনক্রিজ হবে তত টেম্পারেচার ডিক্রিজ করবে, যার কারণে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার যে উচ্চতা, সেই জায়গাতে 23 ডিগ্রি বা 23.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। 2000 মিটারে গেলে 17 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, 3000 মিটারে গেলে 10 ডিগ্রি 10.5 ডিগ্রি টেম্পারেচার থাকে। তো এরকম করতে করতে আমরা যখনই সমুদ্রপৃষ্ঠ থেকে যত উঁচুতে উঠতে থাকবো তত টেম্পারেচার ডিক্রিজ করবে। This happens because the atmosphere becomes less dense at higher elevations, কারণ যত উপরে উঠতে থাকবো তত অ্যাটমসফিয়ারটা হালকা হতে থাকবে, পাতলা হতে থাকবে। কেন? কারণ যত ধরনের ডাস্ট পার্টিকেলস আছে, যা কিছু হেভি ম্যাটেরিয়ালস গুলো রয়েছে, হেভি মাসেস রয়েছে, সেগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে, যার কারণে সেগুলোর সাথে যখন সোলার ইনসুলেশন হয় তখন সেগুলো গরম হয়ে বাতাবরণটাকে বা অ্যাটমসফিয়ারটাকে গরম করে। আর যত উপরের দিকে উঠতে থাকবো তত সেইগুলো কম থাকবে, ডাস্ট পার্টিকেল কম থাকবে, বা সোলার ইনসুলেটর বা সোলার ইনসুলেটিং সাবস্টেন্স কম হবে, যার কারণে সেখানে উপরে ঠান্ডা ফিল হবে। ওকে, তাহলে এইভাবে অ্যালটিটিউডও কন্ট্রোল করে। যেমন ভারতের ক্ষেত্রে যদি দেখো যে ভারতবর্ষে আমরা মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই সমস্ত জায়গায় কোনোদিন বরফ পড়বে না, অথচ হিমালয় পর্বতে যদি তুমি যাও সেখানে দেখবে সারা বছরই প্রায় বরফ জমে থাকে। কেন এরকম ভূমিরূপের পার্থক্য হচ্ছে? বিকজ অফ অ্যালটিটিউড।
ওকে, এরপর আসো দ্যাট ইজ ক্লাইমেট কন্ট্রোল। আচ্ছা, অ্যালটিটিউডে আরো একটা কথা দেখো, এই যে আমাদের এখানে যে হিমালয় পর্বত যেটা রয়েছে, তাই না? তো হিমালয় পর্বত যে অ্যালটিটিউডে রয়েছে, ঠিক সেই অ্যালটিটিউডে দাঁড়িয়ে কিন্তু তোমার ধরো যদি পশ্চিম দিকে চলে যাও, পশ্চিম দিকেই অ্যারাবিয়ান কান্ট্রিগুলো ওখানে পাবে। তো একই ল্যাটিটিউড থাকা সত্ত্বেও আহ, একই রকম জলবায়ু নয় কেন? কারণ সেখানে অ্যারাবিয়ান যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের অ্যালটিটিউড কম, আর হিমালয়ের অ্যালটিটিউড অনেক বেশি, যার কারণে এই ক্লাইমেটিক ভ্যারিয়েশনস আমরা দেখি। এরপর ক্লাইমেট কন্ট্রোলস দ্যাট ইজ প্রেশার অ্যান্ড উইন্ড সিস্টেম। প্রেশার আর উইন্ড সিস্টেম ব্যাপারটা কি? দেখো, যেখানে হিট বেশি হবে, হ্যাঁ, হিট আর প্রেশারের সাথে একটা রিলেশন আছে। হিট যেখানে বেশি সেইখানে লো প্রেশার তৈরি হয়, ওকে, আর যেখানে হিট কম সেখানে হাই প্রেশার তৈরি হয়, হাই প্রেশার তৈরি হয়। অর্থাৎ যেখানে সোলার ইনসুলেশন বেশি হবে, যেখানে সোলার ইনসুলেশন বেশি হবে সেখানে লো প্রেশার হবে, যেখানে সোলার ইনসুলেশন কম হবে সেখানে হাই প্রেশার হবে। হাই প্রেশার বলতে, আচ্ছা, তোমরা কেউ ওই যে জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠানে ওই যে ফানুস ওড়ানো দেখেছো? ফানুস, এই যে ফানুসটা ওড়ে তার প্রিন্সিপাল কি? বাতাসটা হয়তো গরম হয়ে যায়, তারপরে ওখানে লো প্রেসার সৃষ্টি হয়। ঠিক, অর্থাৎ চাপ। হ্যাঁ, পয়েন্টটা হলো যে গরম বাতাস, গরম বায়ু সবসময় কোন দিকে থাকবে? উপরে থাকবে না নিচে থাকবে? স্যার, গরম বায়ু উপরে যায়। হ্যাঁ, গরম বায়ু ওপরে চলে যাবে, তাই না? এই জন্য গরম বায়ু ওপরে চলে যায়, ঠিক আছে? কারণ গরম বায়ু তুলনামূলক হালকা, তো যার কারণে গরম বায়ু ওপরে চলে যায়। আর যার জন্যই কিন্তু এই ফানুসগুলো ওড়ে। ফানুসের নিচে যখন আগুন জ্বালানো হয় তখন এই ফানুসের মধ্যে যে আটকা জায়গাটাতে গরম বায়ু স্টোর হতে থাকে, আর এই গরম বায়ুটা উপরের দিকে উঠে যায়। তো সিমিলার ভাবে আমাদের পৃথিবী পৃষ্ঠে যেখানে যেখানে হিট বেশি আহ, থাকবে সেই জায়গাটাতে গরম বাতাস উপরের দিকে উঠে যাবে। আর উপরের দিকে উঠে যাওয়া মানে কি? প্রেসার সেখানে কম আছে বলেই তো উপরে উঠে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছো? যেখানে প্রেসার কম সেই জায়গাতে উপরে উঠবে বাতাস। এই যে দেখো, যেখানে লো প্রেসার ক্রিয়েট হয়, সেই লো প্রেসার ক্রিয়েট হলেই বাতাসগুলো কি হবে? উপরের দিকে উঠে যাবে। আবার চলতে চলতে আসলে ঘটনাটা কেমন ঘটে আমি একবার দেখানোর চেষ্টা করছি। ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীর এইখানে মনে করো এই যে ইকুয়েটর, ঠিক আছে, 0 ডিগ্রি ইকুয়েটর। এবার সোলার ইনসুলেশন এই ইকুয়েটর বরাবর সব থেকে বেশি হয়। তাই এই জায়গায় যখন হাই টেম্পারেচার হবে, মানে এখানে হচ্ছে হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার হওয়ার অর্থ কি এখানে লো প্রেসার নয়? হ্যাঁ, হাই টেম্পারেচার মানে লো প্রেসার। লো প্রেসার এখান থেকে কি হবে? বাতাসগুলো এভাবে উপরে উঠে যাবে, বাতাসগুলো উপরে উঠে যাবে। এবার বাতাসগুলো উপরে উঠে কি করবে? কিছু বাতাস এদিকে ডাইভার্জ হয়ে যাবে, কিছু বাতাস এদিকে ডাইভার্জ হয়ে যাবে। এবার এই বাতাসগুলো ডাইভার্জ হয়ে যখন উপরে বইতে থাকবে, নিশ্চিত রূপে এরকম কোন একটা পজিশনে এসে এই জায়গাটা তো আর লো টেম্পারেচার থাকবে। যখনই লো টেম্পারেচার থাকবে তখন এখানে কি তৈরি হবে বলতো? হাই প্রেসার তৈরি হবে। আর যখনই হাই প্রেসার হবে এই বাতাসগুলো আবার নিচের দিকে নেমে যাবে। বুঝতে পারছো? তারপর আবার কি হবে? দেখো, দেখো, সারফেসে, সারফেসে উইন্ড কোথা থেকে কোথায় মুভ করে? সারফেসে উইন্ড হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে মুভ করে। আরেকবার বলো, সারফেসে কি হয়? সারফেসে প্রেসার থেকে লো প্রেসারের হাই দিকে প্রেসার আসবে। থেকে লো প্রেসারের দিকে মুভ করে। তাহলে এই বাতাসগুলো আবার এদিকে এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে। তাহলে সারফেসে অর্থাৎ আর্থ সারফেসে হাই প্রেসার থেকে লো প্রেসারে বাতাস মুভ করে। আর ওপরে মানে পৃথিবী পৃষ্ঠের ওপরে সেটা কি হয়? সেখানে বাতাসগুলো লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে মুভ করে, করে সেটা আবার সাবসাইড হয়ে নিচের দিকে নেমে আসে। এই হচ্ছে প্রসেস চলে। তো এটা নিশ্চিত রূপে বুঝতেই পারছো যে বাতাস এরকম যাচ্ছে, এদিকে যাচ্ছে, তারপর এদিকে যাচ্ছে, তারপর আবার এদিকে আসছে, একটা সাইকেল কমপ্লিট হচ্ছে না? একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। তো বাতাসে এরকম একটা চক্র চলতে থাকে। আর এই জায়গাতেই দাঁড়িয়ে আমাদের কিছু কিছু ক্লাইমেটিক কন্ডিশনস এখানে তৈরি হয়, ঠিক আছে? তাহলে যখনই লো প্রেসার এরিয়া তৈরি হবে, লো প্রেসার এরিয়া থেকে বাতাস উপরে উঠে যাবে, উপরে উঠে সেটা সাবসাইড হয়ে যাবে, সাবসাইড হয়ে যেখানে হাই প্রেসার পাবে সেখানে আবার সেটা নিচে নেমে আসবে।
এসে আবার ওই হাই প্রেসার থেকে সারফেসে লো প্রেসারের দিকে বাতাস মুভ করবে, যার কারণে এই সমগ্র পৃথিবীতে সর্বত্র বাতাসের যে পরিবহন সেটা চলতে থাকে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ভারতবর্ষে কোন ধরনের বাতাসের গতি দেখতে পাই। আমরা ভারতবর্ষে সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট বা হর্স ল্যাটিটিউডস আমরা এখানে দেখতে পাই। কেমন, বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ইকুয়েটর, এই ইকুয়েটর বরাবর এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার আর এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তো নর্দার্ন হেমিস্ফিয়ারে বাতাসগুলো একবার দেখো এই জায়গাটাতে এই দিকে মুভ করছে, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে এই দিকে মুভ করছে। মানে সাউদার্ন হেমিস্ফিয়ারে বাতাসগুলো বাঁ দিকে টিল্টেড হয়ে যায়, আর নর্দার্ন হেমিস্ফিয়ারের বাতাসগুলো ডান দিকে টিল্টেড হয়ে যায়। আর এই টিল্টেডের কারণটা কি? কারণটা হচ্ছে পৃথিবী এই দিক থেকে এই দিকে মুভ করছে, যার কারণে এটা কোরিওলিস ফোর্সের কারণে। ঘটনাটা কি হওয়া উচিত দেখো, এই যে যে রেঞ্জটা, এই রেঞ্জটা কি, দাঁড়াও আমি একবার কালি চেঞ্জ করে নিই তাহলে সুবিধা হবে বুঝতে। লাল কালি করে নিই। আচ্ছা, এই হলো ইকুয়েটর, ঠিক? এই ইকুয়েটরে সোলার ইনসোলেশন বেশি হবে না ট্রপিক অফ ক্যান্সারে সোলার ইনসোলেশন বেশি হবে? ইকুয়েটরে তো বেশি সোলার ভেরি গুড, ইনসুলেশন। হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে ট্রপিক অফ ক্যান্সার বলো বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্নই বলো না কেন, এই দুটো জায়গাতে সোলার ইনসোলেশন যা হবে তার থেকে বেশি সোলার ইনসোলেশন তো ইকুয়েটরে হবে। তাই ইকুয়েটরে যখন সোলার ইনসোলেশন বেশি হয়, তাই ইকুয়েটরে সব সময়ই কেমন ধরনের প্রেসার থাকবে? হাই প্রেসার না লো প্রেসার? আচ্ছা, নিম্নচাপ এখানে থাকবে। নিম্নচাপ থাকবে, মানে লো প্রেসার থাকবে। আচ্ছা, যখনই লো প্রেসার থাকবে আমরা বলেছি সারফেসে বাতাস কোন দিক থেকে কোন দিকে মুভ করে? এটা লো সারফেসে প্রেসার হাই ছিল, প্রেসার থেকে লো প্রেসারের দিকে ঠিক? যায় তাহলে এটা সারফেস। হাই প্রেসার, এটা হাই প্রেসার জোন নাকি? ট্রপিক অফ ক্যান্সার বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন যখন আমরা ইকুয়েটরের সাথে কম্পেয়ার করছি তখন সেটা ইকুয়েটর লো প্রেসার হচ্ছে, আর ট্রপিক অফ ক্যান্সার বা ট্রপিক্যাল যে লাইন সেই জায়গাটা হাই প্রেসার তৈরি হচ্ছে। তাহলে এই হাই প্রেসার থেকে বাতাস উপরে উঠে সেটা লো প্রেসার এদিকে সাবসাইড হবে। এবার এটা আবার তো নিচে এইদিকেই চলে আসবে, বুঝতে পারছো? সরি, লো প্রেসার থেকে বাতাস উঠে হাই প্রেসারের দিকে মুভ করবে, এদিকে আবার নামবে, নেমে আবার এটা লো প্রেসারের দিকে মুভ করবে। সো এই যে সাইকেল, এই সাইকেল চলতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কাহিনী। তাহলে কি লেখা আছে একবার পয়েন্টটা পড়ো। Climate is controlled by pressure and wind systems which are driven by latitude and altitude. Air pressure differences cause wind with warm air creating low pressure areas and cold air creating high pressure areas. Winds move from high to low pressure zones, redistributing heat and influencing temperature and rainfall patterns. তাহলে এই যে বাতাসগুলো হাই প্রেসার থেকে লো প্রেসারে আসছে, এতে কি হচ্ছে? হাই প্রেসার থেকে লো প্রেসারে আসছে অর্থটা কি? হাই প্রেসার মানে কি? হাই প্রেসার মানে যেখানে শীত, তাহলে হাই প্রেসার থেকে সেই শীতের বাতাস যখন বয়ে বয়ে লো প্রেসার মানে গরম জায়গায় আসবে, তাহলে ক্লাইমেটের পরিবর্তন হবে কি না হবে না? শীতল হবে। শীতল হবে। তো এটাই এখানে বলা হচ্ছে যে প্রেসার আর উইন্ড কি করে কাজ করে। ওকে, আচ্ছা, তাহলে মনে রাখবে যে যেখানে লো প্রেসার থাকে সেখানে এয়ার মাস রাইজ আপ, যেখানে হাই প্রেসার হয় এয়ার মাস সেটেল ডাউন। ওকে, অ্যান্ড বেশি টেম্পারেচার তো বেশি হিট তো সেখানে লো প্রেসার, কম হিট হাই প্রেসার, ঠিক আছে? ভেরি গুড। নাও আগে চলো। আচ্ছা, উইন্ড সিস্টেমের ক্ষেত্রে এখানে বেশ কিছু কথা বলার আছে। India's climate and associated weather conditions in India are governed by the following atmospheric conditions. তিনটে atmospheric conditions এর কথা মাথায় রাখতে হবে। কি? এক হচ্ছে প্রেসার এন্ড সারফেস। আচ্ছা, এই ছবিটাকে একবার বোঝাই। এই ছবিটাতে অনেকে বুঝতে অসুবিধা হয়, যদি এটা আমরা নেক্সট ক্লাসে আরো ভালোভাবে বুঝবো তবু এটাকে বোঝাই। তবে আগে দেখতে পাচ্ছ এই যে অ্যারো চিহ্নগুলো, এটা একটা, আবার এই যে এদিকে এটা একটা। তাহলে এটা দেখো ট্রপিক অফ ক্যান্সার থেকে ইকুয়েটরের দিকে আসছে, আবার এদিকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন থেকে ইকুয়েটরের দিকে যাচ্ছে। আলটিমেটলি এই জায়গা থেকে এই সোজাসুজি যাওয়ার কথা ছিল, বা এই জায়গা থেকে এই সোজাসুজি আসার কথা ছিল বাতাসটা, কিন্তু এটা আসছে না। কেন আসছে না? কারণ পৃথিবীটা এদিক থেকে এদিকে মুভ করছে।
আর রিমুভ করার জন্য না, কোরিওলিস ফোর্স এখানে কাজ করছে। কোরিওলিস ফোর্স কি জিনিস? কোরিওলিস ফোর্স হচ্ছে, ধরো ধরো মনে করো যে এটা একটা গাড়ি, ঠিক আছে, এটা একটা গাড়ি, এই গাড়িটি খুব জোরে ছুটছে এদিকে। এবার এখান থেকে মনে করো একটা জানলা, জানলা থেকে তুমি একটা প্লাস্টিক প্যাকেট বাইরে ফেলে দিলে, ওই প্লাস্টিক প্যাকেটটা কি এইখানে এসেই পড়বে নাকি এটা এরকম জায়গায় গিয়ে পড়বে? হ্যাঁ, একটু প্লাস্টিক বেঁকে গিয়ে প্যাকেট হোক পড়বে। বা যা কিছুই হোক, মনে করো প্লাস্টিক প্যাকেট না অন্য কিছু একটা ফেলেছো, সেটা এই সোজাসুজি এসে পড়বে নাকি না একটু পিছনে চলে যাবে? একটু পেছনে চলে যাবে। কেন এমনটা হচ্ছে বলতো? কারণ এই গাড়িটির যে ভেলোসিটি আর ওই যে মাসটাকে তুমি ফেলছো, সেই মাসটির ভেলোসিটি সেম হবে না। বুঝতে পারলে কি বলেছি? দুটোর ডিফারেন্স ভেলোসিটি হওয়ার কারণে একটা আগে চলে যাবে, একটা পরে আসবে। ঠিক সিমিলার ঘটনা এইখানে ঘটছে। পৃথিবী এই দিক থেকে এইদিকে মুভ করে চলেছে, যার কারণে পৃথিবী তো ঘুরে চলে যাচ্ছে, পৃথিবী ঘুরে চলে যাচ্ছে, কিন্তু এয়ার যেটা এয়ার মাস, পৃথিবীর মাস আর এয়ার মাস কি সমান হয়? না তো। পৃথিবীর মাস ভ্যালু আলাদা, এয়ারের মাস ভ্যালু আলাদা, যার কারণে পৃথিবী তো মুভ করে যাচ্ছে, বাট এয়ার মাস গুলো পিছিয়ে চলে যাচ্ছে। যার জন্য এই দক্ষিণ সরি নর্দার্ন হেমিস্ফিয়ারে আমরা দেখি যে বাতাসগুলো ডান দিকে টিল্টেড হয়ে যায়, আর দক্ষিণ হেমিস্ফিয়ারে মানে সাউদার্ন হেমিস্ফিয়ারে এটা বাদিকে টিল্টেড হয়ে যায়। বুঝতে পেরেছো এটা? হুম, হ্যাঁ স্যার। বেশ। তাহলে এবারে আমরা যেটা বলছিলাম যে ভারতের যে ক্লাইমেট, সেটাকে কন্ট্রোল করার জন্য তিনটে পয়েন্ট আমাদের জানতে হবে। এক হচ্ছে প্রেসার অ্যান্ড সারফেস উইন্ডস, আপার এয়ার কন্ডিশনস অর সার্কুলেশনস, আর ওয়েস্টার্ন সাইক্লিং ডিস্টারবেন্স অ্যান্ড ট্রপিক্যাল সাইক্লোনস। এগুলো কি কি এক এক করে দেখো। সর্বপ্রথমে আমরা আলোচনা করি প্রেসার অ্যান্ড সারফেস উইন্ডস। ওকে, ভারতবর্ষ কোথায় অবস্থান করছে? ভারতবর্ষ নর্থ ইস্টার্লি উইন্ডস এর রিজনে অবস্থান করছে। আমরা যদি ছবিতে দেখি ভারত কোথায় আছে, ভারত ঠিক এরকম একটা জায়গাতে অবস্থান করছে, ঠিক আছে, এরকম একটা জায়গাতে ভারত অবস্থান করছে। তাহলে এই জায়গাটা কিসের? মনে রাখবে যে এই হলো ইকুয়েটর, হ্যাঁ, এই ইকুয়েটরের ওপরে নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার। তো নর্দার্ন হেমিস্ফিয়ারে যে বাতাসগুলো বইবে তাকে বলা হয় নর্থ ইস্টার্লি উইন্ডস। কেন? কারণ দেখো, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। ওকে, নাও বাতাসগুলো এই যে ইস্ট, নর্থ আর ইস্ট থেকে বইছে না, এই যে বাতাসগুলো দেখো কোন দিক থেকে বইছে? নর্থ ইস্ট থেকেই তো বইছে, উত্তর পূর্ব থেকে বইছে না। এই জন্য উত্তর পূর্ব থেকে বওয়ার জন্য ভারতবর্ষ কোন রিজনের মধ্যে পড়ছে? নর্থ ইস্টার্লি উইন্ডস এর মধ্যে পড়ছে, বা এটাকে বলা হয় নর্থ ইস্ট ট্রেড উইন্ড। নর্থ ইস্টার্লি উইন্ডস বা এটাকে কি বলা হয়? নর্থ ইস্ট ট্রেন্ড উইন্ড। বোঝা গেল? তাহলে তাহলে তারা কি হয়? দে ব্লো সাউথ, তারা দক্ষিণের দিকে ব্লো করে and get deflected towards the right due to the Coriolis force, এবং তারা বইতে বইতে ডান দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার তুমি বলবে দাদা এটা তো ডান দিকে যাচ্ছে না, বাঁ দিকে যাচ্ছে। তুমি বোর্ডের দিকে বোর্ডটাকে পিছনে দিয়ে তাকাও, তাহলে কোন দিকে যাচ্ছে বা খেয়াল করো। বোর্ডের দিকে তুমি যদি, বোর্ডটা যেদিকে রয়েছে তুমিও যদি সেদিকে মুখ করে দাঁড়াও, তাহলে ডান দিকই তো হচ্ছে না, মানে তুমি যেটা বাদিক দেখছো সেটা ডান দিক হচ্ছে। তাই কি হচ্ছে যে কোরিওলিস ফোর্সের কারণে তারা মুভ করে যাচ্ছে ডান দিকে। ওকে, মুভ অন টুয়ার্ডস দ্য ইকুয়েটরিয়াল লো প্রেসার এরিয়া। তাহলে এইখানে কি প্রেসার আছে? এইখানে লো প্রেসার আছে, এইখানে কি আছে? হাই প্রেসার আছে, এখানে কি আছে? লো প্রেসার আছে, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও, আমি তো উল্টো লিখলাম। দুটো লিখলে না দাদা? হ্যাঁ, এখানে দাঁড়াও, এটা একটু চেঞ্জ করো। এখানে আছে হাই প্রেসার, এখানে আছে হাই প্রেসার, এখানে আছে লো প্রেসার। তাহলে সারফেসে হাই প্রেসার থেকে লো প্রেসারে বাতাস বইবে, অর্থাৎ বাতাসটা এদিকে না এসে
একটু এদিকে বেঁকিয়ে যাবে, আবার এই বাতাসটা সরাসরি এদিকে না গিয়ে এটা একটু এদিকে বেঁকিয়ে যাবে। কেন? কারণ পৃথিবী এরকম ভাবে মুভ করছে। বুঝতে পারছো? ভেরি গুড। তাহলে দিস উইন্ডস ক্যারি ভেরি লিটল ময়েশ্চার। এবার এখান থেকে একটা প্রশ্ন ওঠে। কি প্রশ্ন? দেখো, ভারতবর্ষের যে রিজনে রয়েছে, কোন রিজন রয়েছে? নর্থ ইস্টার্লি নর্থ উইন্ডস ইস্ট। এর রিজনে রয়েছে। তাহলে দেখো, নর্থ ইস্টার্লি রিজন মানে এখান দিয়ে হিমালয় পর্বত রয়েছে, ঠিক, আর এইদিকে সেই বিরাট বড় বরফের জায়গা রয়েছে, মানে শুষ্ক বরফ, মানে শীতল একটা তিব্বত। জায়গা। সাইবেরিয়া। আর এইখানে আছে হচ্ছে আমার ইন্ডিয়ান ওশান রয়েছে, ঠিক আছে। তাহলে যদি ভারতবর্ষ নর্থ ইস্ট উইন্ডের আন্ডারে পড়ে, তাহলে প্রশ্ন তো স্বাভাবিক যে এই বাতাসগুলোর মধ্যে ময়েশ্চার বেশি না কম? কম। একদমই কম। কম, কারণ জল নেই ওখানে, ময়েশ্চার কম। তাহলে ময়েশ্চার যদি কম হয় তাহলে এই প্রশ্নটা কি স্বাভাবিক নয়? অ্যাকর্ডিং টু দিস, ইন্ডিয়া শুড বি অ্যান অ্যারিড ল্যান্ড অ্যান্ড লো রেইনফল শুড বি দেয়ার। হ্যাঁ কি না? হ্যাঁ। ভারতের ক্ষেত্রে তো এটা হওয়া উচিত, কিন্তু ভারতবর্ষকে বলা হয় দেবভূমি, তাই না? নাকি? হুম। হ্যাঁ। ভারতবর্ষকে দেবভূমি বলা হয়। এই জন্য মনে রাখবে, ইন্ডিয়ান ক্লাইমেট ইজ আ ইউনিক ক্লাইমেট। ভারতের ক্লাইমেটটা একটা ইউনিক ক্লাইমেট, যেখানে ভারত নর্থ ইস্টার্লি উইন্ডের আন্ডারে পড়ছে, অথচ ভারতবর্ষে নর্থ ইস্ট উইন্ডের কোনো প্রভাব নেই। আরেকবার বলি, ডিউ টু হিমালয়া। ডিউ টু নট অনলি হিমালয়া ভাই, নট অনলি হিমালয়া, বাট অলসো স্ট্রিম জেট। জেট স্ট্রিম আছে না, জেট স্ট্রিমের কারণে। কেন? হ্যাঁ ঠিক। কারণ আমরা নিচেরটা দেখলাম, আর্থের সারফেসের কাছে যে বাতাস চলছে সেটা দেখলাম, কিন্তু ওপরে হাই উপরেরটা অ্যালটিটিউডে, দেখুন। যে বাতাসটা চলছে সেটা তো দেখলাম না। আমাদের আজকে দেখবো, আজকে ক্লাসে, হ্যাঁ, সেখানে আলোচনা করব। তাহলে এখানে এই প্রশ্নটাকে আমরা করি যে যেহেতু ভারতবর্ষ নর্থ ইস্টার্লি উইন্ডের আন্ডারে পড়ছে, তাহলে সেইখান থেকে তো শুষ্ক বাতাস, দিস উইন্ডস ক্যারি ভেরি লিটল ময়েশ্চার। লিটল ময়েশ্চার থাকা সত্ত্বেও ভারতবর্ষ তাহলে শুকনো শুষ্ক একটা লো রেইনফল হওয়া দেশ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে না। একটা কারণ হিমালয় হলো, বাট মেইন রিজন কি আছে এর পেছনে আমরা এখন দেখতে চলেছি। মেইন রিজন কি? মেইন রিজন হলো জেট স্ট্রিমের প্রবাহের ফলে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে এই যে নর্থ ইস্টার্লি যে উইন্ডস, সেটা কাজ আর করে না, সেটা কার্যকারিতা থাকে না। কেন? আচ্ছা বাদে দেখাই। এখানে 1 মিনিটের জন্য আমরা একটুখানি এই কোরিওলিস ফোর্সটাকে একটু দেখে আসি, যেহেতু কোরিওলিস ফোর্স আলোচনা হলো। দেখো, কোরিওলিস ফোর্স হচ্ছে যখন কোনো এয়ার বা কারেন্টস, ওশেনিক কারেন্টস যখন প্রজেক্টাইল হয়ে যায়, মানে ডিফ্লেক্টেড হয়ে যায়। যেমন দেখো, এই মেয়েটি যে বসে আছে ডান পাশে, যে এটাতে খেয়াল করো, এই মেয়েটি সে বলটাকে কিন্তু তার সোজা ছুরি দিচ্ছে। তার মানে এই যে যার যে মাথা দেখতে পাচ্ছ, বলটি তো ওর সোজাসুজি এ বসে আছে, এর কাছে আসা উচিত ছিল, কিন্তু বলটি এখানে না এসে এটা ঘুরে আবার তার কাছে চলে যাচ্ছে। কেন? কারণ বলের ভেলোসিটি আর ওই যে যেটা ঘুরছে তার ভেলোসিটি কিন্তু সেম নয়। বুঝে গেল? তাহলে কোরিওলিস ফোর্স ইজ অ্যান অ্যাপারেন্ট ডিফ্লেকশন অফ মুভিং অবজেক্টস লাইক উইন্ডস, কারেন্টস, প্রজেক্টাইলস ডিউ টু আর্থ রোটেশন অ্যাক্টিং রাইট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে এই বাতাস কোন দিকে মুভ করবে? কি বলা হলো? রাইটের দিকে। অ্যান্ড লেফট ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, এবং সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে বাঁ দিকে। ওকে, স্ট্রংগেস্ট অ্যাট পোলস, এবং এই কোরিওলিস ফোর্স সব থেকে বেশি কোথায় ফিল হবে? কোরিওলিস পোলগুলোতে। ফোর্স পোলগুলোতে ফিল হবে। আর জিরো অ্যাট ইকুয়েটর, ইকুয়েটরে কোরিওলিস ফোর্স কিছুটাই ফিল হবে না। কেন? ভালো করে শোনো। এই যে মেয়েটি বসে আছে, দেখো একেবারে পোলে বসে আছে না, মানে এই যে প্লেটটি ঘুরছে এই পোলে বসে আছে। যদি কেউ এই সেন্টারে বসে থাকে, তাহলে সেই সেন্টারে কিন্তু সে খুব কম ফিল করবে, হ্যাঁ, এই ফোর্সটা, অর্থাৎ জিরো অ্যাট ইকুয়েটর। অর্থাৎ যদি আমি এই সেন্টারে এই বলটিকে যদি দাঁড় করানোর চেষ্টা করি, এই বলটি কিন্তু সেন্টারে দাঁড়িয়েই থেকে যাবে, সে কোনো দিকে ছুটবে না। বুঝতে পারছো কেন এমনটা? কারণ ইকুয়েটরে এটার ভ্যালু জিরো। আর এই কোরিওলিস ফোর্স ইনফ্লুয়েন্সিং ওয়েদার সিস্টেম, ওশান কারেন্টস অ্যান্ড লং রেঞ্জ ফ্লাইটস
by making paths curve instead of going straight. It's not a real force but a result of observing motion in a rotating frame like Earth. Okay, নাও এবার আসো আমাদের ওই প্রশ্নটাকে উত্তর দেওয়ার চেষ্টা করি যে কি প্রশ্ন আমরা করেছিলাম যে যেহেতু ভারতবর্ষ নর্থ ইস্টার্লি উইন্ডের মধ্যে পড়ছে তাহলে সেটা শুষ্ক বাতাস নিয়ে আসে, তার মধ্যে বেশি ময়েশ্চার নেই, তা সত্ত্বেও ভারতবর্ষে কেন মনসুন রেইনফল কেন হয় বা মনসুন ক্লাইমেট কেন ভারতবর্ষে হয় সেটা দেখো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা সামার সিচুয়েশনকে দেখানো হয়েছে, একটা উইন্টার সিচুয়েশনকে দেখানো হয়েছে। The climatic conditions of India is unique. কেন? Differences during winter and summer, যেখানে গ্রীষ্মকাল এবং শীতকালে কিছু পরিবর্তন লক্ষ্য হয়। কি? Low pressure area over the interior of the Asia and high pressure area is southern Indian Ocean. অর্থাৎ ভারতের ক্ষেত্রে যদি লো প্রেসার আর হাই প্রেসার জোন যদি দেখতে চাও তাহলে কি হবে, ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষ পৃথিবীর যেখানে অবস্থান করছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি লো প্রেসার এরিয়া দেখো সেটা কোথায় হচ্ছে, ইন্টেরিয়র অফ এশিয়া মানে সেন্ট্রাল এশিয়া বলতে পারো, অর্থাৎ ভারতবর্ষের উত্তর দিকে। একবার ভাবো ভারতবর্ষের উত্তর দিকে মানে এই প্লেসটাতে কি হচ্ছে, লো প্রেসার এরিয়া ক্রিয়েট হচ্ছে, আর এই যে ইন্ডিয়ান ওশান এই পার্টটাতে হাই প্রেসার এরিয়া ক্রিয়েট হচ্ছে ভারতের ক্ষেত্রে। তাহলে বাতাস মুভ করবে কোথা থেকে কোথায়, বাতাস মুভ করবে কোথা থেকে কোথায়, বে অফ বেঙ্গল থেকে তোমার এই হিমালয়ের দিকে। একবার ভালো করে ভাবো যে লো প্রেসার থেকে আমরা বলছিলাম না যে হাই প্রেসার থেকে প্রেসারের দিকে তো যায়, তো ইন্ডিয়ান ওশেন থেকে তো হিমালয়ের দিকেই যাবে। হ্যাঁ, তো এইখানে যেহেতু দেখো, আচ্ছা এটা উইন্টার সিচুয়েশন দেখো, আচ্ছা আগে সামার সিচুয়েশনটা দেখে নাও। সামার গরমকালে এই জায়গাটাতে কি তৈরি হবে আর এই জায়গাটাতে কি তৈরি হবে এটা বলো। এই দুটো এরিয়াতেই হাই প্রেসার তৈরি হবে। দেখো গরমকালে এই জায়গাটা হট মানে এইখানে স্যার ওই উপরেরটা হচ্ছে আপনার ওটা নিম্নচাপ তৈরি হবে, তখন এখানে লো প্রেসার এখান তৈরি থেকে হবে, বায়ু ওদিকে যাবে। হ্যাঁ, আর এইখানে হাই প্রেসার তৈরি হবে। তাহলে এইবার বলো কি সিচুয়েশন হলো, এটা গরমকাল স্যার কিন্তু, নিম্নচাপে যাবে, মানে তার মানে ইন্ডিয়ান ওশান থেকে বাতাসটা যাবে তার মানে ওখানে। দেখো এই যে বাতাসটা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে, এর জন্য হলো খেয়াল করো কোন দিকে যাচ্ছে, বুঝতে পারছো? এটা কখন, সামারের সময়, ক্লিয়ার? তাহলে এই যে হাই প্রেসার থেকে যখন লো প্রেসারে যাচ্ছে ডিউরিং সামার, যেহেতু ভারতের ক্লাইমেটিক কন্ডিশন ইউনিক বলছো এখানে, সেই জন্য ইন্ডিয়ান ওশানে যখন হাই প্রেসার ক্রিয়েট হয় সেন্ট্রাল এশিয়া বা ইনার পার্ট অফ এশিয়াতে লো প্রেসার ক্রিয়েট হয়, যার কারণে হাই প্রেসার থেকে লো প্রেসারে বাতাস মুভ করতে থাকে, আর যার ফলে বে অফ বেঙ্গল বলো বা ইন্ডিয়ান ওশান বলো এখান থেকে ময়েশ্চার কালেক্ট করে নিয়েই সেটা যায়, আর এই ময়েশ্চার নিয়ে বৃষ্টিপাত আমাদের ঘটায়। ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটায়। বুঝেছো? এবার শীতের সময় চলে আসো, শীতের সময় যখন ফিরছে এই বাতাস, তখন শীতের সময় এই মধ্য এশিয়া বা মানে ইনার পার্ট অফ এশিয়া বা ইন্টেরিয়র এশিয়াতে তখন ঠান্ডা, মানে যখনই ঠান্ডা হলো তখন এখানে হাই প্রেসার ক্রিয়েট হলো, আর এই পার্টটা তখন গরম মানে এখানে লো প্রেসার ক্রিয়েট হলো। এবার বলো তো বাতাস কোন দিকে থেকে কোন দিকে মুভ করবে, এই যে অ্যারো চিহ্নগুলো যেরকম হাই দেখছো প্রেসার থেকে হিমালয় লো নর্থ প্রেসার থেকে থেকে ইন্ডিয়ান ঠিক ওশেন। এই অ্যারো সেন্ট্রাল চিহ্নগুলোর মতন এরকম ইন্ডিয়া ভাবে থেকে মুভ করবে। এদিকে যাবে। খুব সুন্দর। তাহলে এই সময় তাহলে কি হচ্ছে দাদা, এই সময় তাহলে বৃষ্টিপাত কি করে হচ্ছে, এই দেখো একটা অ্যারো চিহ্ন দেখানো হয়েছে, এই অ্যারো চিহ্নটা এই জন্য ইম্পর্টেন্ট যে এই জায়গাতেই আমাদের জেট স্ট্রিমকে মুভ করতে হবে। কি দেখো, hence southwest winds start moving towards the Indian mainland, that is high pressure to low pressure moving over the oceans. These winds carry moisture and causing rainfall, and for that India holds monsoon climate গেল এটা। এবার শীতের সময় বৃষ্টিপাতটা কেন হচ্ছে দাদা, শীতের সময় বৃষ্টিপাত কেন হচ্ছে এই জায়গা থেকে আমরা দেখবো, আপার এয়ার সার্কুলেশন যখন পড়বো তখন বুঝবো ওটা। ওই জায়গাতে আমি আবার ফিরে যাব, এই জায়গাটা একবার দেখো।
ঠিক যেমনি স্যার এখানে তো পৃথিবীর, ইস্টার্ন ঘাটেরও কিছু কার্যক্রম আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ অবশ্যই, ইস্টার্ন ঘাট ফাঁকা ফাঁকা বলে, কারণ ওখান দিয়ে বাতাসটা ঢুকে গিয়ে আবার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার কালেক্ট করে আবার ওখানে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে, ওই হ্যাঁ জন্যই ঠিক হচ্ছে। ঠিক ঠিক। চলো এবার দেখো আপার এয়ার সার্কুলেশনটা দেখো। আমরা এতক্ষণ যেটা দেখলাম, আলোচনা করলাম, সেটা হচ্ছে সারফেসে কি ঘটনা ঘটছে সেটা দেখলাম। এবার ওপরে কি ঘটনা ঘটছে। যখনই বাতাস ওপরে উঠে যাচ্ছে না, কি কালেক্ট করে উপরে উঠে যাচ্ছে? ময়েশ্চার কালেক্ট করে উপরে উঠে যাচ্ছে। আর সমগ্র পৃথিবী জুড়ে কি হচ্ছে? ওপরে বাতাস ঘুরতে আছে, যেটাকে আমরা বলি জেট স্ট্রিম। জেট স্ট্রিম অনেক প্রকারের হয়। তো পোলার জেট স্ট্রিম আর সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, এই দুটো ইম্পর্টেন্ট। আর তার মধ্যেও আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম। ওকে, আমাদের কাছে পোলার জেট স্ট্রিম ইম্পর্টেন্ট নয়, কারণ আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ছি। ওকে, তাহলে সাবট্রপিক্যাল জেট স্ট্রিমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই যে জেট স্ট্রিম কি অ্যাকচুয়ালি? জেট স্ট্রিম হচ্ছে যে বা ওপরে যখন আপার এয়ার সার্কুলেশন যখন হচ্ছে, তখন ওপরে বাতাস লো প্রেসার এরিয়া থেকে হাই প্রেসার এরিয়ার দিকে মুভ করছে। আরেকবার বলো, কি বললাম? আপার এয়ার সার্কুলেশন ঠিক সারফেসে যা হয় তার উল্টোটা হয়। সারফেসে যা হয় তার উল্টোটা কেমন? এই জায়গাটা একটু ছবি দেখো, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা হচ্ছে আমাদের আর্থের সারফেস, এটা হচ্ছে সারফেস অফ আর্থ। আর্থ সারফেসে মনে করো যে এই জায়গাটায় হচ্ছে তোমার ধরো 0 ডিগ্রি ইকুয়েটার, এই সোজাসুজি। আর এই সোজাসুজি মনে করো তোমার টপিক অফ ক্যান্সারই ধরো। তো এই জায়গাটাতে যেহেতু হিট বেশি, তাই এখানে লো প্রেসার ক্রিয়েট হয়েছে। এই জন্য বাতাসটা এখান থেকে উপরে উঠে যাচ্ছে, এখান থেকে উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে এই বাতাস কিছুটা এদিকে সাবসাইড হয়ে যাচ্ছে এবং কিছুটা এদিকে সাবসাইড হয়ে যাচ্ছে। এদিকে বাতাস সাবসাইড হয়ে চলতে 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 এটা আবার একটা সময় গিয়ে যখনই লো প্রেসার পেলো, সরি হাই প্রেসার পেলো, তখন এটা এখানে নিচে আবার নেমে আসবে। নিচে নেমে এলো। এবার নিচে নেমে এসে কি করবে? সারফেসের কাছাকাছি আসলে কি করবে? সে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে মুভ করবে, তখন বাতাস আবার এদিকে মুভ করবে, এদিকে মুভ করবে। তাহলে সারফেসের কাছাকাছি বাতাসের যে মুভমেন্ট থাকে, আপার এয়ার সার্কুলেশনের ঠিক তার উল্টো থাকে। বুঝেছি আমরা এটা? তাহলে সারফেসে বাতাস হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়, অথচ আপার এয়ার সার্কুলেশনে লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে বাতাস মুভ করে। তাই এই যে যে আপার এয়ার সার্কুলেশন যেটা, সেটাকেই আমরা জেট স্ট্রিম বলি। ওকে, যেখানে যেখানে যেমন জেট স্ট্রিম, যেমন পোলে গেলে পোলার জেট স্ট্রিম, সাবট্রপিক্যাল এরিয়াতে আসলে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, এগুলো আমরা দেখতে পাই। তাহলে jet streams significantly influence India's weather, primarily the subtropical westerly jet stream. কোনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য? সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম। কেন ওয়েস্টার্লি? এই যে এটা, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। তাহলে এই যে ছবি দেখেই বলো তো, এই যে যে আপার এয়ার সার্কুলেশন, এই জেট স্ট্রিমটা কোন দিক থেকে ভেসে আসছে? পশ্চিম দিক থেকে। অর্থাৎ যখনই পশ্চিম দিক থেকে এই ওয়েস্টার্লি ভেসে ভেসে আসছে, এই জেট স্ট্রিম গুলো ভেসে ভেসে আসছে, তখন সে মেডিটেরিয়ান সি থেকে, রেড সি থেকে ময়েশ্চার কালেক্ট করে করে নিয়ে আসছে। কিভাবে ময়েশ্চার কালেক্ট করছে? সেই মেডিটেরিয়ান সি বলো বা রেড সি বলো, এই সমস্ত জায়গা থেকে যে সাইক্লোনস গুলো ক্রিয়েট হচ্ছে, সেই সাইক্লোন গুলো যখন উপরে উঠে যাচ্ছে, তখন তারা প্রচুর পরিমাণে ওই জায়গাগুলো থেকে জল সংগ্রহ করছে, ময়েশ্চার সংগ্রহ করছে। সেটা করে নিয়ে কোথায় চলে আসছে? আমাদের দিকে, ভারতের দিকে চলে আসছে। এই জন্য বলা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম ইন উইন্টার ব্রিং ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, দ্যাট ইজ রেন, স্নো, এই সমস্ত বয়ে বয়ে নিয়ে আসে, guiding the monsoon's onset withdrawal, while the tropical easterly jet dominates summer. ট্রপিক্যাল ইস্টার্লি জেট আমাদের গ্রীষ্মকালে ভারতবর্ষে দেখা যায়, কিন্তু শীতকালে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট দেখা যায়, এসটিজে, যার জন্য আমাদের এখানে বৃষ্টিপাত হয়। কিভাবে? আর একটা ছবি খেয়াল করো। এ বাবা, ছবিটা রাখিনি। আচ্ছা, ছবিটা না রাখলেও আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। দেখো
আচ্ছা, এটাকে বলার আগে আর কয়েকটা পয়েন্ট আমি বলে দিই। যেমন আপার এয়ার সার্কুলেশন যখন হয়, the upper tropospheric circulation flowing with very high velocity, অর্থাৎ উপরে যে বাতাসটা বইছে, অর্থাৎ যে জেট স্ট্রিম গুলো বইছে, জেট স্ট্রিম এই জন্যই নাম হয়েছে কারণ স্ট্রিমটার গতিবেগ অনেক, মানে গ্রীষ্মকালে উপরের বাতাস বওয়ার গতি 110 কিমি প্রতি ঘন্টা এবং শীতকালে এই বাতাস বওয়ার গতিবেগ হচ্ছে 184 কিমি প্রতি ঘন্টা। একবার ভেবে দেখো কতটা স্পিডে সেই বাতাসগুলো বয়ে চলেছে respectively, and has a drastic meteorological impact over climate zones. Subtropical jet stream blows in India. তাহলে ভারতবর্ষে কোন ধরনের জেট বয়? সাবট্রপিক্যাল জেট স্ট্রিম। যদি আরো স্পেসিফিক করে জিজ্ঞেস করি ভারতবর্ষে কোন ধরনের জেট স্ট্রিম বইবে? Subtropical ওয়েস্টার্ন westerly jet stream. Very good, very good. It is called subtropical jet stream because it is located approximately over 27 degree to 30 degree latitude. Okay, আর position of jet stream এটা খুব ইম্পর্টেন্ট, এখানেই দেখাবো এইটা পয়েন্টটা। Position of jet stream in summer is north to the Himalayas and in winter it is south to the Himalayas. এই জায়গাটাকে একবার ভালো করে আমরা দেখি এই পয়েন্টটাতে কি বলা হলো, তবে আমরা বুঝে যাবো যে কেন দক্ষিণ ভারতে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। এই বরাবর হিমালয় বয়ে গেছে, এটা হচ্ছে হিমালয়। এই যে জেট স্ট্রিমটা বয়ে আসছে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে বয়ে আসছে। এই জেট স্ট্রিম যখন গরমকাল হয়, সামারে হয়, তখন সেটা হিমালয়ের উত্তর দিক দিয়ে বয়ে চলে যায়। বুঝেছো? যেহেতু এই জেট স্ট্রিম উত্তর দিক থেকে বয়ে চলে যায়, তাই হিমালয়ের অ্যালটিটিউডের ওই পাশে এটা বইছে, যার জন্য এই জেট স্ট্রিম ভারতবর্ষের এই হিমালয়ের দক্ষিণ দিকে কি হচ্ছে না হচ্ছে এটা তারা খেয়াল করার সময় পায় না। যার কারণে গ্রীষ্মকালে ভারতবর্ষে আবার কোন ধরনের বাতাস আমরা দেখবো? সাউথ ওয়েস্ট বাতাস দেখবো না, সাউথ ওয়েস্ট মনসুন দেখবো না, ইন্ডিয়ান ওশান থেকে ময়েশ্চার কালেক্ট করে নিয়ে এটা ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাবে গরমকালে। তাহলে এই হিমালয়ের অ্যালটিটিউড থাকার জন্য, হ্যাঁ, এই ভারতবর্ষের হিমালয় থাকার জন্য এই যে ওয়েস্টার্লি জেটস যেটা বয়ে গেল, এর কিন্তু কোনো প্রভাব ভারতের জলবায়ুতে পড়ে না। কিন্তু যখন শীতকাল হয়, শীতকালে এই জেট স্ট্রিমটি কোন দিক দিয়ে বইবে? হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে বইবে। বুঝতে পারছো? এই যে হিমালয়, এই হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে বইবে কে? ওয়েস্টার্লি জেট বইবে। আর তখন যখন এই বাতাসগুলো যারা গেছিল তারা যখন আবার ফিরবে, তখন এই জায়গা থেকে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস ফলে এইরা মেডিটেরিয়ান সি বলো, রেড সি বলো, এই জায়গা থেকে যে ময়েশ্চার এরা কালেক্ট করে নিচ্ছিল উপরে দিয়ে, সেইটা ফেরার সময় এইগুলো নিয়ে আসবে এবং এরা বৃষ্টিপাত ঘটাবে করমণ্ডল উপকূল, পাঞ্জাব, এই সমস্ত জায়গা দিয়ে। বুঝেছি কিনা বুঝিনি? বুঝে গেল? এই জন্য একদম দাদা। position of jet stream in summer is north to the Himalayas and in winter it is south to the Himalayas. Okay, আর this influences the climate of India. তাহলে এই যে উপরে দেখছো এটা ছবি, সারফেসে কি দাদা এইটার কি কোনো আলাদা করে কোনো কারণ আছে যে গরমকালে এটা কেন হিমালয় উত্তর দিক দিয়ে যায় আর এটা শীতকালে কেন হিমালয় দক্ষিণ দিক দিয়ে আসে? হ্যাঁ, এটা ওই যে বললাম ডিউ টু কোরিওলিস ফোর্স, এর যে প্যাটার্ন, এই যে ফ্লো করার প্যাটার্ন, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ প্যাটার্নের জন্য এটা হয়। ওকে, চলো ওকে। বেশ, এবার আসো নেক্সট টপিকে আসি, দ্যাট ইজ ক্লাইমেট কন্ট্রোলস ডিস্টেন্স ফ্রম দ্য সি। ডিস্টেন্স ফ্রম দ্য সি এটা ইম্পর্টেন্ট কেন? সমুদ্র থেকে কত দূরে তুমি অবস্থান করছো সেটার উপরে ডিপেন্ড করে। এই জায়গায় দুটো কনসেপ্ট বোঝার আছে, একটা হচ্ছে ল্যান্ড ব্রিজ আর একটা হচ্ছে সি ব্রিজ। ল্যান্ড ব্রিজ, এই যে ঘটনাটা দেখছো এটাকে বলবো আমরা ল্যান্ড ব্রিজ, আর এটা যেটা দেখছো এটাকে বলবো সি ব্রিজ। ব্রিজ মানে হচ্ছে বাতাস। ওকে, অ্যারো চিহ্নগুলো খুবই স্পষ্টভাবে বলছে কি রাত্রে বেলায়, দেখো একটা জিনিস তোমরা ফিজিক্সে পড়েছো না, যে জিনিস যত দ্রুত
হিটকে অ্যাকুয়ার করে সে তত দ্রুত হিটকে এক্সার্ট করে। পড়েছো তো ফিজিক্সের ক্লাসে? যেমন হ্যাঁ, মরুভূমিতে যেমন মানে মনে একদম। করো একটা আয়রন রড যত দ্রুত গরম হবে ঠিক তত দ্রুতই ঠান্ডা হয়ে যাবে না, তাই তো? হ্যাঁ স্যার আবার জল অনেক সময় নেয় গরম হতে, আবার ঠিক ঠান্ডাও হবে অত ধীরে 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 ধীরে। অর্থাৎ যে বস্তু যত বেশি সময় নেবে গরম হতে সেই বস্তু ঠিক তত ধীরে ধীরেই ঠান্ডা হবে। এবার দুটো জিনিসের মধ্যে খেয়াল করো, এক হচ্ছে জল আর এক হচ্ছে মাটি। বলতো ভাই, মাটি তাড়াতাড়ি হিট হয়ে যাবে মানে তাড়াতাড়ি ঠান্ডাও হবে নাকি? আর জল একদম ধীরে ধীরে গরম একদম হবে স্যার। আবার ধীরে ধীরে ঠান্ডা হবে। তাহলে এই যে চাঁদ দেখতে পাচ্ছ মানে এটা রাতের সিচুয়েশনে ল্যান্ড ব্রিজ বইতে থাকে, আর দিনের সিচুয়েশনে সি ব্রিজ বইতে থাকে। ওকে, কেমন? রাতের বেলায় জল দেখো, রাত যখন হয়েছে হ্যালো তখন হ্যালো মাটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই যে মাটি যখন ঠান্ডা হয়ে গেছে, এই দেখো এখানে এইচ লেখা আছে, হাই প্রেসার। এইচ মিনস হাই প্রেসার। আর এখানে পরিস্থিতি কেমন? কুল মানে ঠান্ডা। তাহলে রাত্রিবেলায় ভূমি মানে মাটি ঠান্ডা থাকে, ল্যান্ড ঠান্ডা থাকে। আর রাত্রেবেলায় সারাদিন যেহেতু জলটা আলো পেয়েছে, তাই রাত্রেবেলায় জলটা কি গরম থাকবে না ঠান্ডা থাকবে? গরম। গরম থাকবে। গরম থাকবে। তুলনামূলক গরম। তাহলে এখানে দেখো এল মিনস লো প্রেসার, ওয়ার্ম। কারণ রাত্রেবেলায় সমুদ্রের জলটা গরম থাকে, কারণ সে সারাদিন তাপ শোষণ করেছে আর তার ঠান্ডা হতেও আবার গোটা রাত লেগে যাবে। তাই এখানে লো প্রেসার ক্রিয়েট হয়। লো প্রেসার ক্রিয়েট হলে এই বাতাস উপরে উঠলো, কিছু বাতাস এদিকে সাবসাইড হবে, কিছু বাতাস এদিকে যাবে। এবার এই বাতাসগুলো দেখো ধীরে 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 লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে মুভ করবে। কোথায়? আপার এয়ার সার্কুলেশনে। তাহলে ওপরের বাতাসটা দেখো ধীরে 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 মাটির দিকে, ভূমির দিকে যাচ্ছে। তাহলে ল্যান্ডের দিকে প্রবাহিত হচ্ছে বলে এটাকে আমরা কি বলছি? ল্যান্ড ব্রিজ। ওকে, বুঝলাম কি? আপার এয়ার সার্কুলেশন ল্যান্ডের দিকে হচ্ছে, ল্যান্ড ব্রিজ। আর যখনই এটা আবার সেখানে সাবসাইড হবে মাটিতে, এসে আবার সমুদ্রের দিকে বয়ে চলে যাবে আর সারফেসের কাছে বাতাসটা, দিস ইজ ল্যান্ড ব্রিজ। তাহলে ল্যান্ড ব্রিজ আমরা কখন খেয়াল করব? দিনে না রাতে? রাতে। রাতে। রাতের বেলায়। সি ব্রিজ আমরা দিনের বেলায় ফলো করব। কেন? কারণ দিনের বেলায় মাটি দ্রুত গরম হয়ে যায় আর জল তখন ঠান্ডা থাকে। যেহেতু মাটি গরম, তাই এখানে লো প্রেসার ক্রিয়েট হয় আর বাতাসগুলো উপরে উঠে যায়। সেই উপরের বাতাস কোন দিকে ধাইবে? সমুদ্রের দিকে ধাইবে, ঠিক না? আর সমুদ্র তখন ঠান্ডা আছে, হাই প্রেসার হবে। এখান থেকে ঠান্ডা বাতাস আবার প্রবাহিত হবে কোথায়? ভূমির দিকে। তাই এটা সি ব্রিজ। সমুদ্র থেকে যেহেতু এই বাতাসটা ভেসে আসছে, তাই এটা সি ব্রিজ। আর এটা ল্যান্ডের থেকে বাতাস ভেসে আসছে, ল্যান্ড ব্রিজ। যেভাবেই বলো না কেন, দুভাবেই স্যাটিসফাইড হয় এটা। তাহলে এই যে বিষয়টা, এই ঘটনাটা হলে কি হয়? এই যে দেখো ল্যান্ড ব্রিজ, সি ব্রিজ, মনে করো যে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, দিনের বেলা, রাত্রে বেলা। এই লোকটার কাছে কি টেম্পারেচারের কোনরূপ পরিবর্তন খেয়াল হবে? বলো। যে লোকটি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছে, তার কাছে কি টেম্পারেচারের কোনো পরিবর্তন লক্ষ্য হবে? না, দিন বা রাতে সমভাবাপন্ন মনে হবে না। কোনো কিছুই পরিবর্তন মনে হবে না। তার কাছে দিনেও হ্যাঁ, যেমনটা দুদিক ফিল দিয়ে তো হবে, সেম বইছে। তার কাছে দিনেও যেমনটা ফিল হবে, তার কাছে রাতেও তেমনটাই ফিল হবে। কেন? কারণ একই তো প্রসেস চলছে, প্রসেস একই। হয়তো সে যে ভূমিতে রয়েছে, মাটিতে রয়েছে, তার টেম্পারেচারটা সে হয়তো ফিল করবে, বাকি তার কাছে কিন্তু বেশি আবহাওয়ার পরিবর্তনের পার্থক্য সে লক্ষ্য করবে না। তাহলে আবহাওয়ার পার্থক্য লক্ষ্য কে করবে? যে সমুদ্র থেকে দূরে অবস্থান করছে। তাই জন্যই তো আমরা দেখি, এই আমাদের ভারতবর্ষ, তাই না? এই ভারতবর্ষ, এটা হচ্ছে তামিলনাড়ু বা এটা হচ্ছে বম্বে ধরে নাও, ঠিক আছে? এই বম্বে বা তামিলনাড়ুতে যে লোকটা বসবাস করছে, তার কাছে শীতের বেলায়ও যেমন, গরমের বেলায়ও তেমন। কিন্তু এটা হচ্ছে আমাদের দিল্লি। এই দিল্লিতে গরমের সময় যেমন কঠিন গরম দেবে, শীতকালে ঠিক তেমন কঠিন শীতও দেবে। বুঝতে পারছো? তাহলে যে সমুদ্র থেকে ডিস্টেন্স হওয়ার জন্য, সমুদ্র থেকে দূরে অবস্থান করার জন্য, এক্সট্রিম হিট
বা এক্সট্রিম কোল্ড এটা আমরা ফিল করি। তাহলে সমুদ্র থেকে দূরত্ব এটা একটা অঞ্চলের ক্লাইমেটকে কন্ট্রোল করে, হ্যাঁ কি না? করে। অবশ্যই। ভেরি গুড। তাহলে এই পয়েন্টটাকে একবার পড়ে নাও যে ডিস্টেন্স ফ্রম দ্য সি is a major climate control because large bodies of water have a moderating effect on temperature. Why? Coastal areas experience milder climates with less extreme temperatures because water heats up and cools down slowly, while inland areas further from the sea have more extreme climates with hot summers and cold winters. Clear? আর কি আছে এখানে? ও, এখানে না আরো কিছু বলার দরকার ছিল, আমি আজকের ক্লাসে হয়তো মিস করে গেলাম। তোমাদের ওইটা আপার কি কি ছিল এখানে বলো তো? এই যে ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্স বা ট্রপিক্যাল সাইক্লোনস, আচ্ছা এটা আমি নোটের মধ্যে ইনক্লুড করে দেবো, হ্যাঁ? যদি এটা আমি তো বুঝিয়ে দিলাম, তবে নোটের মধ্যে ইনক্লুড করে দিলেই হয়ে যাবে। 3 নম্বর পার্টটা দেখো আলোচিত হয়নি। আপার এয়ার সার্কুলেশনের পরে আমাদের অন্য টপিক চলে এসেছে, ওটা আমি তোমাদের যে নোট, এই নোটের মধ্যে ইনক্লুড করে দেবো, ঠিক আছে? আচ্ছা আর কি আছে দেখো, ক্লাইমেট কন্ট্রোল দ্যাট ইজ ওশান কারেন্টস, খুব গুরুত্বপূর্ণ। ওশান কারেন্টস এটা ইম্পর্টেন্ট কেন? দেখো যত তুমি ভূমিভাগ আছে, সেই ভূমিভাগের পশ্চিম পাশটা তুমি দেখবা যে মরুভূমি। আরেকবার বলি, যত ভূমিভাগ আছে মানে কন্টিনেন্টস আছে যেগুলো, সেই কন্টিনেন্টের পশ্চিম পার্টটাতে তুমি দেখবা মরুভূমি আছে। এটা কেন হয়? অস্ট্রেলিয়া তুমি নিশ্চয়ই মানে খেয়াল করো, বৃষ্টিপাত হয় না হয়তো। একদমই বৃষ্টি। বৃষ্টিপাত সেখানে হয় না। কেন হয় না? একবার ভালো করে এই ছবিটার দিকে দেখো, তোমরা লাল লাল রঙে হট কারেন্ট দেখবা, আর সবুজ সবুজ রঙে কোল্ড কারেন্ট দেখতে পাচ্ছ। আরেকবার বলি, লাল লাল রঙে হট কারেন্ট দেখতে পাচ্ছ। হট কারেন্ট মানে গরম জলের স্রোত, মানে ওয়ার্ম কারেন্ট, মানে গরম জলের স্রোত। আর সবুজ মানে সবুজ না তো, আকাশি আকাশি রঙের কালারের যেটা, সেটা হচ্ছে কোল্ড কারেন্টস। যার কারণে দেখো এইটা হচ্ছে আমাদের পোলারিজম, মানে আন্টার্কটিকা যে কারেন্ট সেটা। তো তোমার পোলার কারেন্ট আর কি। এই পোলার কারেন্ট গুলো তো সবসময় ঠান্ডা শীতল। এই কারেন্ট গুলো যখন এইখান দিয়ে বইছে, সে দেখো ঠান্ডা শীতল হয়ে বইছে। এখানে বওয়ার সময় সে এই ইনল্যান্ডের হিট কালেক্ট করে নিল, কালেক্ট করে নিয়ে যেতে যেতে দেখো গরম হয়ে গেল, এই পার্টটা পুরো গরম। আর এই গরম কারেন্ট মানে কি? গরম কারেন্ট মানে তার কাছে ময়েশ্চার আছে না, তার উপরে যে বাতাসগুলো আছে, উষ্ণ স্রোত যেখানে বইবে, ওয়াটার থাকবে। হ্যাঁ সেখানে ওয়াটার ভেপার থাকবে বাতাসে। তাহলে যখনই ওয়াটার ভেপার থাকবে, সে এইখানে গিয়ে কি মরুভূমি সৃষ্টি করবে, না বৃষ্টিপাত ঘটিয়ে বন জঙ্গল বৃষ্টিপাত সৃষ্টি ঘটাবে। করবে? বৃষ্টিপাত ঘটিয়ে ঘটানোর বন কথা। জঙ্গল সৃষ্টি করবে। বৃষ্টিপাত ঘটাবে, কিন্তু এটাই যখন আবার ঘুরে ফিরে বনাঞ্চল হবে। খুব সুন্দর, আবার দেখো এটা ঘুরে ঘুরে যখন আসছে, আবার যখন ঠান্ডা জল নিয়ে আসছে, এই ঠান্ডা জলে তার ময়েশ্চার নেই না ভাই, ঠান্ডা শীতল না। জল। যার ডেজার্ট কারণে তৈরি হবে। এই জায়গাতে কি বৃষ্টিপাত হবে? এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে না, না। কারণ যার ময়েশ্চার কারণে থাকবে না। না হবে না, ময়েশ্চার নেই। যার কারণে এখানে মরুভূমি ময়েশ্চার তৈরি নেই, হয়ে যায়। যার কারণে এখানে কি তৈরি হয়ে যায়? মরুভূমি তৈরি হয়ে যায়। বুঝতে পারলে? ডেজার্ট। এই জন্য দেখবা যে যত কন্টিনেন্টস আছে তার পশ্চিম প্রান্ত মরুভূমি হয়ে গেছে। কেন? কারণ এই ওশানিক কারেন্টস এর জন্য। তাহলে এর থেকেই বোঝা যায় যে ওশানিক কারেন্টও ক্লাইমেটের উপরে কিছু না কিছু প্রভাব বিস্তার করে। ওকে, তাহলে ওশান কারেন্টস, কিন্তু এটা আমাদের ভারতের ক্ষেত্রে ফলো করা যায়। কেন? ভারতের ক্ষেত্রে আমরা, আমাদের মরুভূমিটা কোন জায়গায় অবস্থান করছে? পূর্ব পাশে না পশ্চিম পাশে? পশ্চিম পাশে অবস্থান করছে। পশ্চিম দিকেই, ঠিক আছে, পশ্চিম দিকে। খুব ভালো। তাহলে ওশান কারেন্টস রেগুলেট আর্থস ক্লাইমেট বাই অ্যাক্টিং অ্যাজ আ গ্লোবাল কনভেয়ার বেল্ট দ্যাট ট্রান্সপোর্ট হিট ফ্রম ইকুয়েটর টু দ্য পোলস। এবং শুধুমাত্র এটা যে এক অঞ্চলের থেকে আরেক অঞ্চলে হিট ট্রান্সপোর্ট করে তা নয়, পোল থেকে ঠান্ডাটাকে নিয়ে ইকুয়েটরে যাওয়া, ইকুয়েটরের হিটটাকে নিয়ে পোলের দিকে আসা। এইভাবে পৃথিবীর যে তাপমাত্রার ভারসাম্য বা জলজ যে জীবন চক্র, সেই সমস্ত কিছুতে কিন্তু এটা প্রভাব বিস্তার করে। ওকে, পড়ে নাও একবার পয়েন্টটা। ওশান কারেন্টস রেগুলেট আর্থস ক্লাইমেট বাই অ্যাক্টিং অ্যাজ আ গ্লোবাল কনভেয়ার বেল্ট
that transports heat from the equator to the poles and cold water from the poles to the equator, preventing extreme temperature differences. তাহলে আমাদের যে আবহাওয়াটা আমরা ফিল করি সেটা এক্সট্রিম কোল্ড নয়, এক্সট্রিম হিট বা হট নয়, এটার পেছনে কিন্তু এই ওশানিক কারেন্টসও রেসপন্সিবল। দে ইনফ্লুয়েন্স রিজিওনাল ক্লাইমেটস by either warming or cooling nearby land masses through the air and by bringing moisture that can cause rainfall. Additionally, they absorb, store, and redistribute a significant portion of the planet's heat and carbon dioxide. Okay? ক্লিয়ার হয়েছে? এটা বুঝেছি। ওকে স্যার, ইয়েস স্যার। আচ্ছা, আর লাস্ট একটা পার্ট বাকি থাকলো, দ্যাট ইজ রিলিফ ফিচার্স। দেখো রিলিফ মানে ওই যে গ্র্যান্ড রিলিফ ফিলিপ করে ওরকম যে বানান, এটারও সেই সেমই বানান, কিন্তু রিলিফ মানে একটা মানে হয় সেটা হচ্ছে ভূমিরূপ, রিলিফের আরেকটা মানে কি বললাম, ভূমিরূপ। তাহলে ক্লাইমেট কন্ট্রোলের ক্ষেত্রে ভূমিরূপের একটা গুরুত্ব রয়েছে। দেখো ওই যে সেই অ্যালটিটিউডের মতনই দেখো, দেখো এই যে পর্বতটা দেখছো, এটা জল এখান থেকে এভাপোরেট হচ্ছে, এভাপোরেট হয়ে ময়েশ্চার কালেক্ট করছে, সেটা উপরে যাচ্ছে, কনডেন্সড হচ্ছে, পাহাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে এখানে প্রেসিপিটেশন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি হওয়ার পরে সমস্ত ময়েশ্চার এখানে লুজ হয়ে গেল এই বাতাসে। এবারে বাতাসটি যখন এদিকে চলে গেল, যেহেতু সব ময়েশ্চার এখানে পড়ে গেছে, তাহলে যেহেতু বৃষ্টিপাত হয়ে গেছে, তাহলে এখানে আর শুষ্ক বাতাস, উল্টো দিকেরটা বৃষ্টির ছায় অঞ্চল, এখানে আর বৃষ্টি হবে না। তাই দেখো এই পার্টটাতে গ্রিনারি দেখতে পাচ্ছ, আর এই পার্টটা ধুধু করছে, কিচ্ছু নেই, ড্রাই। মুম্বাই আর পুনের ব্যাপার, বুঝতে পারছো? তাহলে মুম্বাই আর পুনেতে যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, এবার যেটা বলছিলাম ভাই পশ্চিম ঘাট পর্বত, ঠিক এই পশ্চিম ঘাট পর্বতেও তোমরা এই সিনারিও গুলো দেখতে পাবে। হ্যাঁ, ওকে, পশ্চিম ঘাট পর্বতের মাঝখানে কোনো ফাঁক নেই, ওটা পশ্চিম ঘাট পুরোটা একদম ব্যারিকেডের মতো। তুলনামূলক হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ, আর পূর্ব ঘাটটা কেমন, খাঁজকাটা ফাঁকা। টুকরো। ওকে, তাহলে রিলিফ ফিচার্স লাইক মাউন্টেন্স, প্লেনস, প্লেটুজ, হ্যাঁ, heavily control climate by acting as barriers to winds, influencing rainfall, that is windward versus leeward sides, বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বৃষ্টির ছায়া অঞ্চল, rain shadows, okay, and affecting temperature due to altitude, that is higher altitude means cooler and lower altitude means hot, and air density, creating distinct regional climate, okay, like how the Himalayas shield India from cold winds from the Central Asia, Northern Asia, Central Asia বলা ঠিক নয়, Northern Asia mountains force moist air up, causing rain while leaving dry rain shadow zones behind. Okay, আশা করছি এই পুরো পার্টটা তোমাদের কমপ্লিট হয়েছে। আজকে আমরা দেখলাম যে কোন কোন বিষয়গুলো ইন্ডিয়ান ক্লাইমেটকে কন্ট্রোল করে। ঠিক আছে, নেক্সট ক্লাসে এরপর বাকি যেটা আছে সেটা আমরা করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, ভালো থেকো সবাই।